সো কেমন আছো, কি খবর তোমাদের বলো। আমরা আজকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস এর এক্সাম্পলস দেখবো। তোমরা দেখছো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস লক্ষ্যভেদে। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কত রকমের হতে পারে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস আমরা জানি মেইনলি দুই রকমের হতে পারে, একটা SN1 একটা SN2, তাই তো? তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস গুলো আমরা মেকানিজমস গুলো সবকিছু দেখে নিয়েছিলাম। SN1 রিঅ্যাকশনস এর কি কি মেকানিজম, SN2 রিঅ্যাকশনে কি কি মেকানিজম, SN1 রিঅ্যাকশন কখন হয়, SN2 রিঅ্যাকশন কখন হয়, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হলে সেখানে SN2 টা হয়, ব্যাক সাইড বাল্কিনেস কম থাকে বলে। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হলে সেখানে SN1 হয়, বাল্কিনেস বেশি থাকে বলে, স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায় বলে। 2 ডিগ্রিতে দু রকমই চলতে থাকে। তো সমস্ত মেকানিজম এবং এদের অপটিক্যাল আইসোমেরিজম কেমন, কোথায় ইনভার্সন হয়, অপটিক্যাল রোটেশন ঘুরে যায়, কোথায় রিটেনশন হয়, অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি শো হয়, এই সমস্ত কিছু রেসিমাইজেশন হয়, অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি শো হয়। তো এই সমস্ত কিছু মেকানিজম গুলো তো আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছিল, কারণ আমরা এই সমস্ত ক্লাসেস গুলো করে ফেলেছিলাম। ঠিক আছে, আচ্ছা সেটা আমি দেখে নেবো, ওকে নো প্রবলেম। তো এইটা হচ্ছে পুরো সিচুয়েশনটা। ওকে, তাহলে এবারে আমরা কি দেখবো এখন? আমরা এখন দেখবো হচ্ছে যে টোটাল যে এই SN1 রিঅ্যাকশন দেখলাম, SN2 রিঅ্যাকশন দেখলাম, তাদের মেকানিজম দেখলাম, অপটিক্যাল আইসোমেরিজম দেখলাম, এদের এক্সাম্পলস গুলো। তো আজকের ক্লাসটা খুবই সহজ থাকছে, কারণ আজকের ক্লাসে আমরা মেইনলি ফোকাস করতে চলেছি এক্সাম্পলস, যেখানে আমাদের একটাই কাজ, নিউক্লিওফিলটাকে আইডেন্টিফাই করা এবং লিভিং গ্রুপটাকে বের করে দিয়ে সেখানে নিউক্লিওফাইলটাকে বসিয়ে দেওয়া। কারণ মেকানিজম সব দেখা হয়ে গেছে, মেকানিজম দেখা হয়ে গেছে, অপটিক্যাল আইসোমেরিজম দেখা হয়ে গেছে, ইনভার্সন, রেসিমাইজেশন, এগুলো সমস্ত কিছু হয়ে গেছে, স্টিরিও কেমিস্ট্রি স্টাডি করা হয়ে গেছে, সব হয়ে গেছে। শুধু এক্সাম্পলস দেখবো। এক্সাম্পলস মানে কি দেখবো? কি কাজ হবে? নিউক্লিওফাইল, একটা ইকুয়েশন থেকে নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করা, নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করা এবং নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করে লিভিং গ্রুপটা বের করে দিয়ে সেখানে নিউক্লিওফাইলটাকে সাবস্টিটিউট করে বসিয়ে দেওয়া। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম এক্সাম্পল দিয়ে, যেটা হচ্ছে অ্যালকোহল ফরমেশন। খুবই সহজ সহজ এক্সাম্পল, দেখো খুবই ইজি। কি বলছে, মানে ফাস্ট ফরওয়ার্ড এগোবে, এখন নিজেই সমস্ত কিছু ফটাফট নিজেই দেখো ফিগার আউট করতে পারবে। তো একটা করে এক্সাম্পল দেখছি। এটা হচ্ছে হ্যালো অ্যালকেন আছে, হ্যালো অ্যালকেনে আমরা কি কাজ, এটা হচ্ছে লিভিং গ্রুপ যে কিনা বেরিয়ে যাবে, আর এই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল যে কিনা অ্যাটাক করবে। ক্লিয়ার? তাহলে নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করাও, লিভিং গ্রুপকে বের করে দাও, তার মানে OH জয়েন করে গেল, কি বিআর মাইনাসটা কে প্লাসের সঙ্গে বেরিয়ে গেল, কে বিআর হয়ে গেল। খুবই সহজ। পরেরটা দেখো একই রকম ভাবে, এই হচ্ছে আমাদের লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, এই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল অ্যাটাক করবে। লোন পেয়ার থাকলেও নিউক্লিওফাইল হয়, সো নিউক্লিওফাইল অ্যাটাক করলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল, লিভিং গ্রুপটা I মাইনাসটা Ag প্লাসের সঙ্গে বেরিয়ে গেল, অ্যাজ AgI, CH3OH হয়ে গেল, CH3CH2OH হয়ে গেল, তার মানে OH জয়েন করছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, তাই অ্যালকোহল তৈরি হচ্ছে। খুবই সহজ। রিঅ্যাকশনের কন্ডিশন গুলো খেয়াল রেখো, ওয়াটারের মধ্যে মানে অ্যাকুয়াস মিডিয়াম তো রাখবেই। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতে গেলে অ্যাকুয়াস মিডিয়াম লাগবে, আমরা সকলেই জানি যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে অ্যাকুয়াস মিডিয়াম লাগবে। হিট করা হচ্ছে, অ্যাকুয়াস মিডিয়ামে হিট করা হচ্ছে, নিউক্লিওফাইল জয়েন করছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, একদম সহজ রিঅ্যাকশন। চলো পরেরটা যাচ্ছি। পরেরটা কি বলছে? ইথার, উইলিয়ামসন সিনথেসিস, ইথার তৈরি হচ্ছে। নাম কি রিঅ্যাকশনটার? উইলিয়ামসন সিনথেসিস, যেখানে ইথার তৈরি হচ্ছে। দেখো কুইকলি দেখো একই রকম ভাবে, সো নিউক্লিওফাইলকে আইডেন্টিফাই করে ফেলেছি। সোডিয়াম ইথক্সাইড দেওয়া হয়েছিল Na+OC2H5-, নিউক্লিওফাইলকে আইডেন্টিফাই করে ফেলেছি, লিভিং গ্রুপকেও আইডেন্টিফাই করে ফেলেছি। নিউক্লিওফাইল অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তারপরে অ্যালকোহল মিডিয়ামের রিঅ্যাকশনটা হচ্ছে, হিট করলে SN2 তে হচ্ছে, কে জয়েন করে গেল? এই পুরো OC2H5 গ্রুপটা জয়েন করলো। কার সাথে জয়েন করলো? এই CH3CH2 গ্রুপের সাথে জয়েন করে গেল। তার মানে এই গ্রুপটা জয়েন করলো অ্যাজ আ নিউক্লিওফাইল এই অ্যালকিল গ্রুপের সঙ্গে। ক্লিয়ারলি বুঝতে পারছি ইথার তৈরি হয়ে গেছে। এই দিকের গ্রুপটা জয়েন করলো অ্যাজ নিউক্লিওফাইল, এই গ্রুপটা ছিল অ্যাজ নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইল হিসেবে জয়েন করেছে, আর এটা হচ্ছে তোমার অ্যালকিল গ্রুপ ছিল, অ্যালকিল হ্যালাইডের অ্যালকিল গ্রুপটা ছিল। বিআর মাইনাস বেরিয়ে গেছে, Na প্লাসের সঙ্গে বিআর মাইনাস লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, Na প্লাসের সঙ্গে তৈরি হয়ে গেছে NaBr। খুবই সহজ। তার মানে এই দিকটা কি, এদিকে এই যে OC2H5, এই OC2H5 টা অ্যাজ আ নিউক্লিওফাইল জয়েন করেছে, তাই না? OC2H5 এটা অ্যাজ আ নিউক্লিওফাইল জয়েন করেছে, আর এদিকে অ্যালকিল গ্রুপের থেকে বিআরটা বেরিয়ে গেছে, দিয়ে অ্যালকিলটার সঙ্গে জয়েন করে গেছে, ইথার পেয়ে গেছি। পরেরটাও দেখো একই রকম ভাবে হচ্ছে। এই দেখো এই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, অ্যালকোহল সলভেন্ট আছে এবং হিট করা হচ্ছে, অ্যালকোহল সলভেন্ট আছে, হিট করা হচ্ছে। আমরা নিউক্লিওফাইল পেয়ে গেছি, আমরা লিভিং গ্রুপও পেয়ে গেছি। নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে। তার মানে এই অ্যালকিল গ্রুপটা, এই যে অ্যালকিল গ্রুপ, এই CH3 এসছে অ্যালকিল গ্রুপ থেকে, আর এই OC2H5
বা OCH2CH3 এই ইথক্সাইড গ্রুপটা এসছে নিউক্লিওফাইল থেকে। তাহলে কোন গ্রুপটা কোনখান থেকে এসছে পরিষ্কার বুঝতে পারলাম, এবং আলটিমেটলি আমরা ইথার পেয়ে গেলাম। কাকে ইথার বলে? অক্সিজেনের দুই দিকে যদি দুটো অ্যালকিল গ্রুপ থাকে তাহলে তাকে ইথার বলে। সেম অর ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ হতে পারে, অর্থাৎ অক্সিজেনের এইদিকেও অ্যালকিল এদিকেও অ্যালকিল, এরকম ফাংশনাল গ্রুপকে আমরা ইথার বলে থাকি। আমরা সেটাই তৈরি হচ্ছে আলটিমেটলি দেখতে পাচ্ছি, রাইট? এরকম ফাংশনাল গ্রুপ তাকে আমরা ইথার বলি, সেটাই তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। তাহলে এখান থেকে এরকম ভাবে ইথার তৈরি হয়ে গেল। ওকে, ইথার তৈরি হয়ে গেল কারণ অক্সিজেনের দুই দিকে দুটো অ্যালকিল গ্রুপ পেয়ে গেছি। বেশ, পরেরটা দেখি চলো। বলছে অ্যালকিল সায়ানাইড বা অ্যালকেন নাইট্রাইল গঠন। অ্যালকেন নাইট্রাইল অথবা অ্যালকিল সায়ানাইড কাকে বলে? যেখানে সায়ানাইড থাকে অ্যাজ আ ফাংশনাল গ্রুপ। কোন গ্রুপ থাকবে? সায়ানাইড গ্রুপ থাকবে অ্যাজ আ ফাংশনাল গ্রুপ। তো এই যে নিউক্লিওফাইল পেয়ে গেছি K+CN- ইথানলের প্রেজেন্সে হিট করা হচ্ছে, এই যে লিভিং গ্রুপ পেয়ে গেছি। সো নিউক্লিওফাইল অ্যাটাক করলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল, একই রিঅ্যাকশন হচ্ছে। নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, সায়ানাইড জয়েন করে গেছে। এইটা এসছে অ্যালকিল গ্রুপ থেকে, এটা এসছে নিউক্লিওফাইল থেকে। লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে K+ এর সঙ্গে, লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে K+ এর সঙ্গে, তৈরি করেছে Ki। অ্যালকিল থেকে এই পার্টটা এসছে, নিউক্লিওফাইল থেকে সায়ানাইড পার্টটা এসছে। সহজ রিঅ্যাকশন তৈরি হয়ে গেছে। অ্যালকিল, এদের কি বলে? অ্যালকিল সায়ানাইড অথবা অ্যালকেন নাইট্রাইল, একই জিনিস। নাইট্রাইল গ্রুপ মানে সায়ানাইড, CN গ্রুপ। CN গ্রুপকেই নাইট্রাইল গ্রুপও বলা হয়। ওকে, অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইল। সো তাহলে আমরা দেখলাম যে আরামসে তোমার সায়ানাইড অ্যাজ আ নিউক্লিওফাইল জয়েন করছে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। এবার এই সায়ানাইড গুলো যখন তৈরি হয়ে গেল না, এদের একটা বিশেষ অ্যাপ্লিকেশন আছে। একবার সায়ানাইড পেয়ে যাওয়া মানে এই রিঅ্যাকশনটাকে আমরা বলতে পারি স্টেপ আপ রিঅ্যাকশন হয়েছে। কেন স্টেপ আপ? ভালো করে বুঝে নাও। স্টেপ আপ রিঅ্যাকশন দেখো, এই কম্পাউন্ডে কার্বন চেন কতগুলো ছিল? দুটো কার্বনের চেন ছিল, রাইট? কিন্তু এখন কার্বন চেন আলটিমেটলি বেরিয়ে গিয়ে 3টে কার্বন চেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সায়ানাইড থেকেও কার্বনটা জয়েন করার পরে দুটো কার্বনের চেন বেরিয়ে গিয়ে 3টে কার্বন চেন হয়ে গেছে, দ্যাট ইজ স্টেপ আপ হয়ে গেছে। কার্বন নাম্বার যদি তাহলে চেনে বাড়াতে হয়, তাহলে সায়ানাইডকে অ্যাজ আ নিউক্লিওফাইল ঢোকানোর চেষ্টা করতে হবে। আশা করছি কনসেপ্টটা মাথায় বুঝতে পারলে। কার্বন নাম্বার যদি কার্বন চেনে বাড়াতে হয়, মানে কোনো একটা অ্যালকিল হ্যালাইড আছে, কোনো একটা অর্গানিক কম্পাউন্ড আছে, সেই অর্গানিক কম্পাউন্ডে কার্বন নাম্বার ইনক্রিজ করতে হবে, দিয়ে টার্গেট কম্পাউন্ডে পৌঁছতে হবে। তাহলে কার্বন নাম্বারকে ইনক্রিজ করে যদি টার্গেট কম্পাউন্ডে পৌঁছতে হয়, তার মানে কি করতে হবে? তখন তোমাকে সায়ানাইডকে অ্যাজ আ নিউক্লিওফাইল জয়েন করানোর চেষ্টা করতে হবে। এমন ভাবে রিঅ্যাকশনটা করার চেষ্টা করতে হবে যাতে সায়ানাইড গ্রুপটা অ্যাজ আ নিউক্লিওফাইল জয়েন করতে পারে। বেশ, চলো চলে আসছি এবার অ্যালকিল সায়ানাইড যদি একবার আমরা পেয়ে যাই, তাহলে তার কি কি অ্যাপ্লিকেশন আছে। অ্যালকিল সায়ানাইড একবার পেয়ে গেছি, ওর অ্যাপ্লিকেশন গুলো দেখবো। অ্যালকিল সায়ানাইড, ধরো এরকম অ্যালকিল সায়ানাইড পেয়ে গেলাম। কি করে পেলাম? একটু আগে দেখেছি, সায়ানাইডকে জয়েন করে দিয়েছি, এই অ্যালকিল সায়ানাইড পেয়ে গেলাম। এর 3টে অ্যাপ্লিকেশন। নাম্বার 1 অ্যাপ্লিকেশন, যদি ডাইলিউট মানে লঘু HCl দিয়ে আমরা আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস করে দিই, লঘু HCl দিয়ে আমরা আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস করে দিই, মানে লঘু HCl দিয়ে হিট করে দিলাম, ডাইলিউট HCl দিয়ে হিট করে দিলাম, যদি এটা করে দিই, তাহলে সায়ানাইড গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যায়। সায়ানাইড গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যায়। ছিল সায়ানাইড, হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিড। এটা একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। যদি আমরা একে কনসেন্ট্রেটেড অ্যাসিড দিয়ে হিট করি, দিয়ে হাইড্রোলাইসিস করি, কনসেন্ট্রেটেড অ্যাসিড দিয়ে হিট করে যদি হাইড্রোলাইসিস করি আর্দ্র বিশ্লেষণ, তাহলে সায়ানাইড গ্রুপটা অ্যামাইড গ্রুপে কনভার্ট হবে। সায়ানাইড গ্রুপটা অ্যামাইড গ্রুপে কনভার্ট হবে, CONH2। ঠিক আছে, এই হাইড্রোলাইসিসটা হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস হবে, সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ। এই হাইড্রোলাইসিসটা পার্শিয়াল হাইড্রোলাইসিস হবে, আংশিক আর্দ্র বিশ্লেষণ। তাতে অ্যামাইড তৈরি হবে, সায়ানাইড গ্রুপ CONH2 গ্রুপ অ্যামাইড গ্রুপে কনভার্ট হয়ে যাবে। যদি এই কম্পাউন্ডের উপরে আমরা সোডিয়াম এবং অ্যালকোহল দিয়ে বিজারণ বা রিডাকশন করে দিই, সোডিয়াম এবং অ্যালকোহল দিয়ে বিজারণ বা রিডাকশন করে দিই, তাহলে সায়ানাইড গ্রুপটা থেকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে যাবে, সায়ানাইড হয়ে যাবে CH2NH2। আমি বক্স করে দিচ্ছি কোন গ্রুপটা কোন গ্রুপে কনভার্ট হবে সেটা বোঝানোর জন্য। 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। এই রিঅ্যাকশনের একটা বিশেষ নাম আছে, এটাকে বলে মেন্ডিয়াস রিঅ্যাকশন। মেন্ডিয়াস রিঅ্যাকশন, যেখানে কিনা একটা রিডাকশন হয়, সোডিয়াম এবং অ্যালকোহল দিয়ে সায়ানাইডের রিডাকশন হয়। তাহলে সায়ানাইডের আমরা 3টে ক্লিয়ার কাট অ্যাপ্লিকেশন দেখতে পেলাম। অর্থাৎ একবার সায়ানাইড পেয়ে গেলে সেখান থেকে এইগুলো পাওয়া সম্ভব।
কি কি সায়ানাইড, এই যে কম্পাউন্ডটা, এই অ্যালকিল সায়ানাইড, তাকে যদি কমপ্লিট হাইড্রোলাইসিস করা হয় ডাইলুট HCl দিয়ে হিট করে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। যদি কনসেন্ট্রেটেড HCl দিয়ে হিট করে পার্শিয়াল হাইড্রোলাইসিস করা হয় তাহলে অ্যামাইড পাওয়া যায়। যদি সোডিয়াম অ্যালকোহল দিয়ে রিডাকশন বা বিজারণ করে দেওয়া হয় তাহলে 1 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়। এটাকে মেন্ডিয়াস রিঅ্যাকশন বলা হয়। সায়ানাইড পেয়ে গেলে আমরা এগুলো অটোমেটিক্যালি পেতে থাকবো। মানে নিশ্চয়ই বুঝতে পারছো খুবই সহজ সহজ রিঅ্যাকশনস গুলো। এখন জাস্ট হচ্ছে তোমার কাজ হচ্ছে কি বলতো, এই জিনিসগুলোকে ফিগার আউট করতে থাকা। ওকে, আচ্ছা, আরো একটা আছে, যদি SnCl টু HCl দিয়ে রিডাকশন করে দিই, দেখো স্টিফেন বিক্রিয়া বলে এটাকে, সায়ানাইড পেয়ে গেলে এটাও হতে পারে। এই রিঅ্যাকশনটাও দেখো, সায়ানাইড পেয়ে গেলে সায়ানাইডের উপরে SnCl টু সোডিয়াম অ্যালকোহল দিয়ে করলে তো নরমাল রিডাকশন হয়ে গেল, দিয়ে 1 ডিগ্রি অ্যামিন পেয়ে গেলাম। কিন্তু যদি SnCl টু দিয়ে রিঅ্যাকশন করাই, SnCl টু গাঢ় HCl দিলাম, কনসেন্ট্রেটেড HCl দিলাম, দিয়ে ওয়াটার দিয়ে বয়েল করলাম, স্টিফেন রিঅ্যাকশন বলবো, তখন সায়ানাইড হয়ে যাবে অ্যালডিহাইড। চলো এখানে এই লিস্টে এটাও ঢুকিয়ে দিতে হলে, এই লিস্টে এটাও ঢুকিয়ে দিই। ধরো ফর এক্সাম্পল সায়ানাইড কিনলাম, দিয়ে কি দিলাম, কি দিলাম, 1 নাম্বার দিয়েছি হচ্ছে SnCl2 আর কনসেন্ট্রেটেড HCl দিয়েছি, আর 2 নম্বরে ওয়াটার দেওয়া আছে, হিট করা হচ্ছে। যদি এটা করা হয় তাহলে সায়ানাইড হয়ে যাবে অ্যালডিহাইড, CH3CH2CHO। এটা আবার নাম আছে, এটার নাম কি, স্টিফেন রিঅ্যাকশন। এটা হচ্ছে স্টিফেন রিঅ্যাকশন। তাহলে বিভিন্ন রকম সায়ানাইডকে একবার পেয়ে গেলে বিভিন্ন রকম ওয়েতে আমরা বিভিন্ন রকম রিঅ্যাকশনসে পৌঁছতে পারি। ওকে, সো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যামাইড, রাইট? তো সায়ানাইড পেয়ে গেলে আমরা কমপ্লিট হাইড্রোলাইসিস করে কার্বক্সিলিক অ্যাসিড, পার্শিয়াল হাইড্রোলাইসিস করলে তোমার অ্যামাইড। যদি আমরা SnCl টু কনসেন্ট্রেটেড HCl দিয়ে রিডাকশন করি, পার্শিয়াল রিডাকশন হচ্ছে এখানে, দিয়ে ওয়াটার দিয়ে হিট করে দিই, তাহলে আমরা অ্যালডিহাইড পাবো, স্টিফেন রিঅ্যাকশন। যদি সোডিয়াম অ্যালকোহল রিডাকশন করে দিই, মেন্ডিয়াস রিঅ্যাকশন করলে আমরা 1 ডিগ্রি অ্যামিন পাবো। তাহলে আশা করি এখান থেকে বুঝতে পারছো সায়ানাইডের কি কি ইম্পর্টেন্স আছে, অর্থাৎ সায়ানাইডকে একবার পেতে পারলে আমরা এই সমস্ত কিছু পেতে পারবো। আচ্ছা, এবার আমরা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল পড়েছি, কারণ সায়ানাইড আবার নাইট্রোজেন থেকে অ্যাটাক করতে পারে এবং সায়ানাইড আবার কার্বন থেকে অ্যাটাক করতে পারে, আমরা অলরেডি পড়ে এসেছি, রাইট? কখন কোনটা হতে পারে, যেমন আমরা আগেও পড়েছিলাম অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। সায়ানাইড হচ্ছে সেরকম একটা জিনিস যে দুদিক থেকে অ্যাটাক করতে পারে। সো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কারা, যদি আমরা KCN নিই তাহলে তখন সায়ানাইডের কার্বনের মাইনাস চার্জ থেকে অ্যাটাকটা হয়। সো এটা হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক সেন্টার। এটা হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার। যদি আমরা KCN নিই অ্যাকুয়াস কন্ডিশনে, সরি অ্যালকোহলিক কন্ডিশনে KCN কেমন কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড। KCN ছাড়া আর কি নিতে পারি, তাহলে NaCN ও নিতে পারি। তাহলে KCN NaCN এরকম আয়নিক কম্পাউন্ডকে যদি আমরা নিই তাহলে CN মাইনাস তৈরি হয়, যেখানে কার্বনে মাইনাস চার্জ আছে, ওটাই নিউক্লিওফিলিক সেন্টার, ওইখান থেকে অ্যাটাকটা হবে, যেটা একটু আগে হচ্ছিল। কিন্তু যদি আমরা AgCN নিই, যেরকম এখানটায় নিয়েছি, AgCN যদি নেওয়া হয় তাহলে AgCN তো আর আয়নিক কম্পাউন্ড নয়, এটা কোভালেন্ট কম্পাউন্ড। কোভালেন্ট কম্পাউন্ডে তো CN মাইনাস তৈরি হবে না, সেখানে নাইট্রোজেনের লোন পেয়ার থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, অর্থাৎ নাইট্রোজেনটা তখন হয়ে যাবে নিউক্লিওফিলিক সেন্টার। ক্লিয়ারলি আশা করি এগুলো মনে আছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের কেস। অর্থাৎ আয়নিক কম্পাউন্ড নিলে সায়ানাইডের কার্বন থেকে মাইনাস চার্জ থেকে অ্যাটাক আসবে, আয়নিক কম্পাউন্ড নিলে সায়ানাইডের কার্বন থেকে মাইনাস চার্জ থেকে অ্যাটাক আসবে, আর কোভালেন্ট কম্পাউন্ড নিলে আইসোসায়ানাইডের তৈরি হবে নাইট্রোজেন থেকে অ্যাটাক আসবে, কারণ তখন CN মাইনাস তৈরি হচ্ছে না, কার্বনে মাইনাস চার্জ নেই, খালি নাইট্রোজেনের লোন পেয়ার আছে, ওখান থেকেই অ্যাটাক আসবে। সেরকমটাই হয়ে গেছে। AgCN নেওয়া হয়েছে কোভালেন্ট কম্পাউন্ড। সো নিউক্লিওফাইলকে আইডেন্টিফাই করে নিয়েছি। নিউক্লিওফাইল হচ্ছে এখন NC, CN নয় কিন্তু। নিউক্লিওফাইল কি এখন, নিউক্লিওফাইল হচ্ছে এখন NC। NC নাইট্রোজেন থেকে অ্যাটাক এলো, Br মাইনাস Ag প্লাসের সঙ্গে বেরিয়ে গেল, Br মাইনাস Ag প্লাসের সঙ্গে বেরিয়ে গেল, আর NC নাইট্রোজেন থেকে অ্যাটাকটা এসেছে কিন্তু অ্যালকিল গ্রুপ, আর এই NC গ্রুপ জয়েন করে গেছে আইসোসায়ানাইড গ্রুপ। অ্যালকিল গ্রুপ এবং NC গ্রুপ আইসোসায়ানাইড গ্রুপ জয়েন করেছে, এখানে কিন্তু CN জয়েন করেনি, কারণ কার্বন থেকে অ্যাটাক আসেনি। কোভালেন্ট কম্পাউন্ড যদি হয় তাহলে কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ার থেকে অ্যাটাক এসেছে, অর্থাৎ NC থেকে অ্যাটাক এসেছে, আইসোসায়ানাইড তৈরি হচ্ছে, NC জয়েন করে গেছে, রাইট? তাহলে এগুলো হচ্ছে আমাদের আইসোসায়ানাইড ফরমেশন এবং নিউক্লিওফাইল সাবস্টিটিউশন হচ্ছে এগুলো, রাইট? একই রকম ভাবে আমরা এটা নাইট্রো গ্রুপের জন্য দেখেছিলাম। নাইট্রো গ্রুপও দুই রকম হতে পারে, আয়নিক নাইট্রাইট যেমন NNO2 KNO2, আর একটা হচ্ছে কোভালেন্ট নাইট্রাইট যেমন AgNO2।
আশা করি সেটাও মনে আছে, সেটাও একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল ছিল, তাদেরকেও একবার দেখে নি। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল যারা ছিল তার মধ্যে এই নাইট্রো গ্রুপও ছিল। সো যদি KNO2 NaNO2 হয় যারা কিনা আয়নিক কম্পাউন্ড, KNO2 NaNO2 যদি হয় এরা কিনা আয়নিক কম্পাউন্ড, তো এখান থেকে তৈরি হয় অবভিয়াসলি ONO মাইনাস, K প্লাস আর ONO মাইনাস। তাহলে নিউক্লিওফিলিক সেন্টার কোনটা? এই অক্সিজেনটা এখন নিউক্লিওফিলিক সেন্টার, অক্সিজেনটা এখন নিউক্লিওফিলিক সেন্টার, তাই না? কারণ ONO মাইনাস, K প্লাস আলাদা হয়ে গেছে, K প্লাস আলাদা হয়ে গেছে, সঙ্গে ONO মাইনাস তৈরি হচ্ছে, অক্সিজেনটা নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে কে জয়েন করবে এই অ্যালকিল গ্রুপের সঙ্গে? অ্যালকিল গ্রুপটার সঙ্গে জয়েন করবে এই NO2 তো লেখা আছে কিন্তু ONO মাইনাস জয়েন করছে বেসিক্যালি, অর্থাৎ এটা এরকম নয়, এটা হবে হচ্ছে CH3 NO2 লিখে দিয়েছে, CH2ONO, এই যে এই পার্টটা অ্যাজ আ নিউক্লিওফাইল জয়েন করেছে, এই পার্টটা অ্যালকিল হ্যালাইডের অ্যালকিল গ্রুপ, এই পার্টটা অ্যাজ আ নিউক্লিওফাইল জয়েন করে গেল ONO, কারণ অক্সিজেনের লোন পেয়ার থেকে অক্সিজেনের মাইনাস চার্জ থেকে অ্যাটাক এসেছে। KNO2 আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডে অক্সিজেনের মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ থেকে যদি অ্যাটাক আসে তাহলে ONO গ্রুপ জয়েন করেছে অ্যালকিল গ্রুপটার সঙ্গে, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, লিভিং গ্রুপ Br মাইনাস বেরিয়ে গেছে, K প্লাস এর সঙ্গে তৈরি হয়ে গেছে KBr। এটা একটা সিচুয়েশন। অন্য সিচুয়েশন কি হতে পারে? অন্য সিচুয়েশন হতে পারে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলে আছে, এখানে দেখে নি, এই যে যদি এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড হয় লাইক AgNO2, AgNO2 যদি হয় তাহলে কিন্তু সেখানে কোনো মাইনাস চার্জ তৈরি হচ্ছে না। এই হচ্ছে আমাদের AgNO2, এটা কেমন কম্পাউন্ড? এখানে কি আয়নিক কম্পাউন্ড হচ্ছে? মাইনাস চার্জ তৈরি হচ্ছে না, এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাই কোভ্যালেন্ট কম্পাউন্ড যদি হয় অক্সিজেনে মাইনাস চার্জ তৈরি হয়নি, কারণ এখানে আয়নাইজেশনটাই হয়নি, এখানে Ag প্লাস ONO মাইনাস সেপারেট হয়নি, যেটা কিনা এখানে সেপারেট হচ্ছিল, এখানে K প্লাস এবং ONO মাইনাস সেপারেট আউট হচ্ছিল, এখানে কিন্তু Ag প্লাস এবং ONO মাইনাস সেপারেট আউট হয়নি। যেহেতু Ag প্লাস ONO মাইনাস সেপারেট আউট হয়নি, তাহলে অক্সিজেনের থেকে তো নাইট্রোজেন থেকেই এখন অ্যাটাকটা আসবে, কারণ অক্সিজেন তো বেশি ইলেকট্রোনেগেটিভ, ও তো লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে না, তাহলে এখন অ্যাটাক করবে নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে। এখন নাইট্রোজেনটা হবে নিউক্লিওফিলিক সেন্টার, তাহলে নাইট্রোজেন থেকে এখন অ্যাটাক হবে কিন্তু, ঠিক আছে? দেখো এই যে AgNO2 দেওয়া হয়েছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাহলে অ্যাটাক করতে কে হবে? নাইট্রোজেন থেকে এখন অ্যাটাক হবে, Br মাইনাস বেরিয়ে যাবে Ag প্লাস এর সঙ্গে। তার মানে এখানে আবার এটা উল্টো করে দিয়েছে, এখানে ONO বানিয়ে দিয়েছে, এটা উল্টো করে দিয়েছে। এখানে কি হবে তাহলে? CH3 কারণ এখানে NO2 গ্রুপ জয়েন করেছে, প্লাস Br বেরিয়ে গেছে, CH3 CH এর সঙ্গে কে জয়েন করেছে? ONO না, CH এর সঙ্গে NO2 জয়েন করেছে, কারণ ONO জয়েন করতে গেলে অক্সিজেনে মাইনাস চার্জ আসতে হতো, ONO জয়েন করতে গেলে অক্সিজেনে মাইনাস চার্জ আসতে হতো, যেটা কিনা কোভ্যালেন্ট কম্পাউন্ড হলেই, আয়নিক কম্পাউন্ড হলেই পসিবল। অক্সিজেনের মাইনাস চার্জ আয়নিক কম্পাউন্ড থেকে জেনারেট হতে পারে, আদারওয়াইজ নাইট্রোজেনের লোন পেয়ার থেকে অ্যাটাক আসবে, কারণ নাইট্রোজেনের লোন পেয়ারে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা যেখানে কম ওখান থেকেই অ্যাটাকটা যাবে, কারণ অক্সিজেনের উপরে কোনো মাইনাস চার্জ এক্ষেত্রে নেই যে মাইনাস চার্জ থেকে অ্যাটাকটা হতে পারে। অক্সিজেনও লোন পেয়ার আছে, নাইট্রোজেনও লোন পেয়ার আছে, অক্সিজেন নাইট্রোজেন দুই জায়গাতেই যখন লোন পেয়ার, তখন কোন লোন পেয়ার থেকে অ্যাটাক হবে? যেটা লেস ইলেকট্রোনেগেটিভ, যার কিনা ইলেকট্রনকে হোল্ড করার টেন্ডেন্সি কম, নাইট্রোজেনের লেস ইলেকট্রোনেগেটিভিটি, তাই নাইট্রোজেন থেকে অ্যাটাকটা হবে। কিন্তু এখানে মাইনাস চার্জ ছিল বলে অক্সিজেন থেকে অ্যাটাকটা হয়ে গেছে, ঠিক আছে? মাইনাস চার্জ মানে বেশি বেশি ইলেকট্রন আছে, তাই না? তো যেখানে বেশি ইলেকট্রন আছে, যদিও বা অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, কিন্তু মাইনাস চার্জ মানে এত বেশি ইলেকট্রন আছে যে অ্যাটাকটা এখান থেকে হয়ে যাচ্ছে। তাই মাইনাস চার্জ সেটা যেখানে থাকবে, সেটা যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাও সেখান থেকে অ্যাটাক হবে, কিন্তু মাইনাস চার্জ না থাকলে লোন পেয়ার থেকে যদি অ্যাটাক হতে হয় তাহলে লেস ইলেকট্রোনেগেটিভ যে সেখান থেকে অ্যাটাকটা হবে। কোভ্যালেন্ট কম্পাউন্ডে সেটা হয়, আয়নিক কম্পাউন্ডে এটা হয়। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল দু রকম অ্যাটম থেকে অ্যাটাক করতে পারে, নাইট্রোজেন থেকেও অক্সিজেন থেকেও, এবং তার জন্য নাইট্রোজেন থেকে অক্সিজেন থেকে যদি অ্যাটাক করে তাহলে এটা নাইট্রি ইথেন নয়, এটা অ্যালকিল নাইট্রাইট, নামগুলো চেঞ্জ হবে, এটা হবে হচ্ছে মানে ইথাইল নাইট্রাইট হবে, বেসিক্যালি ইথাইল নাইট্রাইট হবে, ইথাইল নাইট্রাইট। ONO গ্রুপকে বলে নাইট্রাইট, ONO গ্রুপকে কি বলে? নাইট্রাইট, ইথাইল নাইট্রাইট। আর NO2 গ্রুপ এটা হবে হচ্ছে নাইট্রো আইসোপ্রোপেন। কারণ এখানে NO2 জয়েন করেছে, NO2 জয়েন করলে আমরা নাইট্রো গ্রুপ বলি, তাই না? NO2 জয়েন করলে নাইট্রো, আর ONO জয়েন করলে নাইট্রাইট,
আগেরটা ছিল তাই অ্যালকিল নাইট্রাইট, এটা নাইট্রো অ্যালকেন, NO2 জয়েন করে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি একই রকম ভাবে আর কি হতে পারে, দেখো এস্টার গঠন হতে পারে। এস্টার গঠন হতে পারে। এস্টার কেমন করে তৈরি হবে, এস্টার কেমন করে তৈরি হবে, একই রকম ভাবে এই দেখো এখান থেকে তোমাকে নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করো, এই দেখো নিউক্লিওফাইলকে দেখতে পাওয়া যাচ্ছে, এই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, এই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে, I মাইনাস বেরিয়ে যাচ্ছে কার সাথে, I মাইনাস বেরিয়ে যাচ্ছে Ag প্লাস এর সাথে, এই পুরো গ্রুপটা জয়েন করে গেল। তার মানে বলতে পারি এটা এলো অ্যালকিল থেকে, সরি এই পুরোটা এসছে নিউক্লিওফাইল থেকে, এটা এসছে অ্যালকিল থেকে। ক্লিয়ার হয়ে গেল কোনটা নিউক্লিওফাইল থেকে এসছে কোনটা অ্যালকিল থেকে এসছে, আশা করি বুঝতে পেরে যাচ্ছ। নিউক্লিওফাইল আইডেন্টিফাই করে নিয়েছি, নিউক্লিওফাইল আইডেন্টিফাই করে নিয়েছি, ওটা অ্যালকিল গ্রুপে অ্যাটাক করেছে, নিউক্লিওফাইলের সঙ্গে অ্যালকিলটা জয়েন করে গেছে, লিভিং গ্রুপ I মাইনাস বেরিয়ে গেছে, Ag প্লাস এর সঙ্গে তৈরি হয়ে গেছে এস্টার কম্পাউন্ড। কেমন স্ট্রাকচারটা হচ্ছে দেখো, এস্টার কেন বলছি, কারণ CH3 C ডাবল বন্ড ও CH3 এই গ্রুপটা যেখানে থাকে, এই গ্রুপটা এটাকেই এস্টার গ্রুপ বলা হয়, ঠিক আছে, এটাকে এস্টার গ্রুপ বলা হয়, অর্থাৎ R C ডাবল বন্ড ও R, ঠিক আছে, R C ডাবল বন্ডেড ও R, এটাকে এস্টার গ্রুপ বলা হয়। তাহলে এস্টার গ্রুপ তৈরি হয়ে গেছে এবং রিঅ্যাকশনস হয়ে গেছে, রাইট। তাহলে মানে রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে এস্টার গ্রুপটা তৈরি হয়ে গেছে, এটাকে এস্টার গ্রুপ বলা হচ্ছে। তো এস্টার গ্রুপের মানে কি হলো, একটা অ্যালকিল এসছে অ্যালকিল হ্যালাইড থেকে, আর বাকি গ্রুপটা এসছে ওই সিলভারের সল্ট থেকে, রাইট, সিলভার অ্যাসিটেট থেকে। তো সিলভার অ্যাসিটেটে যে এই যে গ্রুপটা আছে অ্যাসিটেট গ্রুপটা, এই অ্যাসিটেট গ্রুপ থেকে বাকিটা এসছে, এস্টার তৈরি হয়ে যাচ্ছে। দেখো সহজ সহজ রিঅ্যাকশন। পরেরটা কি বলছে, হফম্যান অ্যামোনোলাইসিস রিঅ্যাকশন। ভালো করে রিঅ্যাকশনটা দেখবে, খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, 4টে স্টেপে হচ্ছে, 3-4টে স্টেপে হচ্ছে, ভালো করে ফলো করো। এখানে একই হচ্ছে, আর কিছুই না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনই হচ্ছে, কিন্তু 3-4টে স্টেপে কি হচ্ছে দেখো কি হচ্ছে। হফম্যান অ্যামোনোলাইসিস রিঅ্যাকশন কি হচ্ছে দেখো, নিয়েছি একটা অ্যালকিল হ্যালাইড, আর অ্যালকিল হ্যালাইডের সঙ্গে নিয়েছি অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া হচ্ছে আমাদের নিউক্লিওফাইলের ক্ষেত্রে আমি জানি, আইডেন্টিফাই করে ফেলেছি, অ্যামোনিয়ার নাইট্রোজেনে তো লোন পেয়ার আছে, তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেনে লোন পেয়ার থাকলে ওটাই হচ্ছে নিউক্লিওফাইল, বুঝে গেলাম, খুব ভালো কথা। এবারে এই নিউক্লিওফাইল অ্যাটাক করলো, লিভিং গ্রুপ Br মাইনাস বেরিয়ে গেল। লিভিং গ্রুপ যখন Br মাইনাস বেরোবে, Br মাইনাসটা কি করলো, এই অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে চলে গেল, কোত্থেকে নিল, অ্যামোনিয়া থেকে, দিয়ে HBr তৈরি করলো। তাহলে Br মাইনাস অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে গেছে, একটা HBr তৈরি করেছে। তাহলে অ্যামোনিয়ার কি পুরো NH3 গ্রুপটা জয়েন করলো অ্যাজ আ নিউক্লিওফাইল, নাকি একটা হাইড্রোজেন কম হয়ে যাওয়ার জন্য NH2 গ্রুপ জয়েন করলো? অবভিয়াসলি NH2 গ্রুপ জয়েন করে অ্যালকিলের সঙ্গে। সো দেখতেই পাচ্ছি অ্যালকিলটার সঙ্গে একটা NH2 গ্রুপ জয়েন করে গেছে, কারণ ছিল NH3 কিন্তু একটা হাইড্রোজেনকে নিয়ে তো লিভিং গ্রুপ Br মাইনাস পালিয়েছে, তাই এখন জয়েন করলো কে, NH2 গ্রুপটা জয়েন করে গেল। NH3 কিন্তু পুরোটা জয়েন করলো না, NH2 গ্রুপটা জয়েন করলো অ্যালকিলটার সঙ্গে। এবারে মজাটা কি হচ্ছে, এই প্রথম রিঅ্যাকশনটাতে যে 1 ডিগ্রি অ্যামিনটা তৈরি হলো, এই 1 ডিগ্রি অ্যামিনটা আবার অ্যাজ আ নিউক্লিওফাইল বিহেভ করতে পারে, তার কারণ এই 1 ডিগ্রি অ্যামিনে এখনো নাইট্রোজেনের সরি এই 1 ডিগ্রি অ্যামিনে এখনো নাইট্রোজেনের লোন পেয়ার কিন্তু প্রেজেন্ট আছে। তার মানে লোন পেয়ার প্রেজেন্ট থাকলে সে কিন্তু আবার নিউক্লিওফাইল হয়ে যেতে পারে, মানে যেটা প্রোডাক্ট হলো পরের স্টেপটায় দেখো সেটাই রিঅ্যাক্ট্যান্ট হয়ে যাচ্ছে। আবার একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছি, দেখো অ্যালকিল হ্যালাইড, এই হচ্ছে তার লিভিং গ্রুপ, আর ওই প্রথম স্টেপে তৈরি হওয়া 1 ডিগ্রি অ্যামিনটাই এখন আবার নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করছে। প্রথম স্টেপে তৈরি হওয়া 1 ডিগ্রি অ্যামিনটাই এখন নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করছে। রিঅ্যাকশনটা হচ্ছে ইথানল সলভেন্টের প্রেজেন্সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তাহলে এটাই এখন নিউক্লিওফাইল, আবার এটা অ্যাটাক করছে, Br মাইনাস আবার বেরোচ্ছে। Br মাইনাস বেরোনোর সময় আবার কি করছে, এই NH2 গ্রুপ থেকে আরো একটা হাইড্রোজেনকে নিয়ে পালাচ্ছে। Br মাইনাস বেরোনোর সময় NH2 গ্রুপ থেকে আরো একটা হাইড্রোজেনকে নিয়ে পালিয়ে গেছে অ্যাজ HBr। তাহলে এখানে কে জয়েন করলো, এখানে কি পুরো গ্রুপটা জয়েন করতে পারলো না, একটা হাইড্রোজেন কম আছে এই অবস্থায় জয়েন করলো, অর্থাৎ CH3, ভালো করে দেখবে কে জয়েন করলো, CH3 CH2NH, CH3 CH2NH, তার সঙ্গে CH2 CH3, ঠিক আছে, CH3 CH2NH, তার সঙ্গে CH2 CH3, এই অ্যালকিলটা জয়েন করে গেছে এখানে NH গ্রুপের সঙ্গে কিন্তু। তাহলে CH3 CH2NH তার সঙ্গে জয়েন করলো CH2 CH3, CH2 CH3, অর্থাৎ আমরা লিখতে পারি CH3 CH2 হোল টু NH। এটা আলটিমেটলি কম্পাউন্ড তৈরি হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এই 2 ডিগ্রি অ্যামিনে এখনো লোন পেয়ার প্রেজেন্ট আছে, তাহলে 2 ডিগ্রি অ্যামিনটা আবার নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে আরো একটা হ্যালো অ্যালকেনের উপরে, রাইট, কারণ এখানে এখনো লোন পেয়ার দেখতে পাচ্ছি প্রেজেন্ট আছে নাইট্রোজেনটার উপরে। ক্লিয়ার তো? তার মানে এখানে কি হলো, মানে এই স্ট্রাকচারটা কেমন হলো, CH3 CH2NH, CH3 CH2NH
তার সঙ্গে জয়েন করেছে আরো একটা CH2CH3, তার মানে CH3 CH2NH তার সঙ্গে জয়েন করলে আরো একটা CH2CH3, মানে এটা হোল 2 হয়ে গেল। তো CH3 CH2 হোল 2 NH এটা জয়েন করে গেছে, HBr তো বেরিয়ে গেছে। 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে। এই 2 ডিগ্রি অ্যামিনটা আবার অ্যাজ আ নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে আরো একটা হ্যালো অ্যালকেনের উপরে। সো এই 2 ডিগ্রি নিউক্লিওফাইলটা আবার অ্যাটাক করলো আরো একটা হ্যালো অ্যালকেনের উপরে এবং তার জন্য লিভিং গ্রুপ বেরিয়ে গেল। যেতে যেতে লিভিং গ্রুপ এখনো এখানে পড়ে থাকা লাস্ট হাইড্রোজেনটাকে নিয়েও বেরিয়ে গেল। লিভিং গ্রুপ Br- এর কাজই হচ্ছে এটা, যে নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচ থাকা হাইড্রোজেনটাকে নিয়ে বেরিয়ে যাওয়া। নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচ থাকা হাইড্রোজেনকে নিয়ে প্রথমেও বেরিয়েছিল, নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচ থাকা হাইড্রোজেনকে নিয়ে পরেও বেরোলো, নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচ থাকা হাইড্রোজেনকে নিয়ে আবারও বেরোলো। তাহলে HBr বেরিয়ে চলে গেল। তাহলে এখানে কে পড়ে এলো? খালি এনটাই পড়ে এলো, রাইট? তাহলে CH3 CH2 হোল 2 তো ছিলই, ও হোল 2 সঙ্গে জয়েন করলে আরো একটা CH2CH3, তাই না? CH3 CH2 হোল 2 তো ছিল, সঙ্গে জয়েন করলে আরো একটা CH2CH3, তাহলে হোল 3 হয়ে গেল। আর সঙ্গে নাইট্রোজেনটা অ্যাজ আ লোন পেয়ার নাইট্রোজেনটা রয়ে গেছে, কারণ হাইড্রোজেনটাকে নিয়ে তো Br- বেরিয়ে গেছে। তাহলে দেখো কি হলো, CH3 CH2 হোল 3 নাইট্রোজেন 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে, এখানে এখনো লোন পেয়ারের প্রেজেন্স আছে। 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে, এখানে এখনো লোন পেয়ারের প্রেজেন্স আছে। লাস্ট নাইট্রোজেনটাও কিন্তু এখন বেরিয়ে, লাস্ট হাইড্রোজেনটাও কিন্তু বেরিয়ে গেছে। লাস্ট হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পরে এখনো লোন পেয়ারের প্রেজেন্স রয়ে গেছে। CH3 CH2 হোল 3n 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে। আবার কি অ্যাটাক হবে? ডেফিনেটলি হবে, আরো একবার অ্যাটাক হবে। লাস্ট টাইম অ্যাটাক হচ্ছে। সো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে, 3 ডিগ্রি অ্যামিন, এবং এই 3 ডিগ্রি অ্যামিন অ্যাটাক করে দিলে হচ্ছে অ্যালকিল হ্যালাইডে বা হ্যালো অ্যালকেনে, এবং এইখানে যে লিভিং গ্রুপটা আছে সেটা বেরোনোর চেষ্টা করলো। এবারে এখন একটা জিনিস দেখো, এই লিভিং গ্রুপটা লাস্ট টাইমে যখন লিভিং গ্রুপটা বেরোলো তখন কি আর নাইট্রোজেনের কাছে কোনো হাইড্রোজেন আছে যাকে নিয়ে সে বেরোতে পারবে? নেই, আর নেই। এতক্ষণ নাইট্রোজেনের কাছে থাকা হাইড্রোজেনটাকে নিয়েও লিভিং গ্রুপ Br- বেরিয়ে যাচ্ছিল। এখন তো নাইট্রোজেনটার কাছে আর কোনো হাইড্রোজেনের প্রেজেন্স নেই, যেহেতু নেই তার জন্য এখন কি হবে? এখন এই অ্যালকিলটা জয়েন তো করে যাবে এই পুরো 3 ডিগ্রি অ্যামিন যে গ্রুপটা আছে CH3 CH2 হোল 3n, এই পুরো 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপটার সঙ্গে, এই পুরো 3 ডিগ্রি অ্যামিন গ্রুপটার সঙ্গে, এই পুরো 3 ডিগ্রি অ্যামিন গ্রুপটার সঙ্গে এই অ্যালকিলটা CH2CH3 জয়েন তো করে যাবে, কিন্তু সেটা একটা ক্যাটায়ন হয়ে রয়ে যাবে আর Br- সঙ্গে একটা অ্যানায়ন হয়ে রয়ে যাবে। তাই CH3 CH2 হোল 4n প্লাস Br- কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে আলটিমেটলি। কারণ এখন কিন্তু Br- HBr হয়ে বেরোতে পারেনি, কারণ Br- এর কাছে এখন কিন্তু আর হাইড্রোজেন ছিল না নাইট্রোজেন থেকে নিয়ে যাওয়ার জন্য। তাই এখন পুরোটা একটা ক্যাটায়ন তৈরি করলো, নাইট্রোজেন আর নাইট্রোজেনের কাছে আর লোন পেয়ারও নেই। আর লোন পেয়ারটা আসছিল কেন? ওই Br- হাইড্রোজেনটাকে নিয়ে চলে যাচ্ছিল বলেই বারবার লোন পেয়ারটা ফেরত আসছিল। কিন্তু Br- লোন পেয়ার দিয়ে অ্যাটাক করলো, ভালো করে দেখে নাও, লোন পেয়ার দিয়ে অ্যাটাক করলো, তারপরে লোন পেয়ারটা ফেরত এলো কি করে? ওই হাইড্রোজেনটাকে নিয়ে Br- বেরিয়ে যাচ্ছে না, তাই লোন পেয়ারটা আবার ফেরত চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়া তার লোন পেয়ার দিয়ে অ্যাটাক করলো, Br- বেরোলো। Br- যদি এমনি বেরিয়ে যেত তাহলে নাইট্রোজেন লোন পেয়ার ফেরত আসতো না, কিন্তু Br- বেরোনোর সময় অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেনকে টেনে নিয়ে বেরোলো, তাই লোন পেয়ারটা আবার ফেরত চলে এলো। যেটা দিয়ে অ্যাটাক করলো ওটা ফেরত চলে এলো। তো ফেরত এসে যখন আবার অ্যাটাক করলো, আবার হাইড্রোজেনটা বেরিয়ে গেল Br- এর সঙ্গে, আবার লোন পেয়ার ফেরত এলো, তাই এখানে আবার লোন পেয়ার ফেরত এলো। এই লোন পেয়ার দিয়ে আবার পরের স্টেপে অ্যাটাক হলো এবং সেই লোন পেয়ার আবারও ফেরত এলো, কারণ লাস্ট হাইড্রোজেনটাও বেরিয়ে গেল Br- এর সঙ্গে। এবারে এখন তো আর হাইড্রোজেন রইলই না। এখন যদি হাইড্রোজেন না থাকে তাহলে Br- অ্যাটাক তো করেছে, সরি নিউক্লিওফাইল হিসাবে নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে অ্যাটাক তো করেছে, কিন্তু ওই লোন পেয়ার আর ফেরত আসছে না, কারণ ফেরত আসতে গেলে Br- কে একটা হাইড্রোজেনকে নিয়ে বেরোতে হতো, সব হাইড্রোজেন শেষ হয়ে গেছে। তাই এখন লোন পেয়ার আর ফেরত আসেনি, তাই নাইট্রোজেনের প্লাস চার্জ চলে এসেছে। অবশ্যই লোন পেয়ার না এলে প্লাস চার্জই চলে আসবে, লোন পেয়ারটা তো চলে গেল না, ফাইনালি তো চলে গেল। তাই লোন পেয়ারটা ইউজ করে এই অ্যালকিল গ্রুপটা জয়েন করে গেল, লোন পেয়ারটার সঙ্গে বন্ড তৈরি করে এই অ্যালকিল গ্রুপটা জয়েন করে গেল, লোন পেয়ার আর ফেরত এলো না, তাই নাইট্রোজেন হলো প্লাস চার্জ। Br- আর H কে পাইনি, যে HBr তৈরি করবে, তাই Br- অ্যানায়ন হিসেবে রয়ে গেল। তাহলে একটা ক্যাটায়ন, এই পোরশনটা তৈরি করলে একটা ক্যাটায়ন, আর Br- as অ্যানায়ন রয়ে গেল, একটা আয়নিক বন্ড তৈরি করে রয়ে গেল। CH3 CH2 হোল 4n প্লাস Br- কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হলো। পুরো রিঅ্যাকশনটাকে 4টে স্টেপকে একসাথে বলে হফম্যান অ্যামোলাইসিস রিঅ্যাকশন। আশা করি হফম্যান ক্লিয়ার হয়ে গেছে তোমার কাছে। চলো পরেরটাই চলে যাই তাহলে। পরেরটা কি বলছে দেখো, বলছে থায়ো অ্যালকোহল গঠন। এটা আবার কি জিনিস? থায়ো অ্যালকোহল গঠনটা কি জিনিস? থায়ো অ্যালকোহল গঠন খুবই সহজ রিঅ্যাকশন, খুবই সহজ রিঅ্যাকশন। থায়ো অ্যালকোহল গঠন, অ্যালকোহল তৈরি হওয়ার সময় OH- অ্যাটাক করেছিল, থায়ো অ্যালকোহল তৈরি হওয়ার সময় SH অ্যাটাক করবে।
সো দেখতেই পাচ্ছি Na প্লাস SH গ্রুপ চলে এসেছে। অ্যালকোহল সলভেন্ট আছে, এবং সঙ্গে ওয়াটারও আছে, অ্যাকুয়াস অ্যালকোহল সলভেন্ট আছে, হিট করা হচ্ছে। নিউক্লিওফাইলকে পেয়ে গেছি, নিউক্লিওফাইল অ্যাটাক করবে, লিভিং গ্রুপকেও পেয়ে গেছি, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে Na প্লাস এর সঙ্গে অ্যাজ NaBr। যেহেতু SH জয়েন করলে, OH জয়েন করলে হতো অ্যালকোহল, SH জয়েন করেছে থায়ো অ্যালকোহল। খুবই সহজ রিঅ্যাকশন। পরেরটা যাচ্ছি। একই রকম ভাবে থায়ো ইথার, নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো, এটা OC2H5 হলে ইথার বলতাম, এটা Sc2H5 থায়ো ইথার। OC2H5 হলে ইথার বলতাম, Sc2H5 থায়ো ইথার। সো থায়ো ইথারের নিউক্লিওফিলিক অ্যাটম সালফার থেকে অ্যাটাক এলো, Na প্লাস Sc2H5 মাইনাস। তাহলে Na প্লাস Sc2H5 মাইনাস আমরা নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করলাম, Sc2H5 মাইনাস অ্যাটাক এলো, Br মাইনাস লিভিং গ্রুপ বেরিয়ে গেল Na প্লাস এর সঙ্গে, NaBr বেরিয়ে গেছে এবং জয়েন করে গেছে। মাথায় যদি ঢুকতে থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে হ্যাঁ রিঅ্যাকশনস গুলো সব করে দেখো সহজ রিঅ্যাকশনস, তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো যে স্যার হ্যাঁ সব কটা রিঅ্যাকশনস মাথায় ঢুকে গেছে, যে কেমন করে রিঅ্যাকশনস গুলো হচ্ছে। খুবই সহজ রিঅ্যাকশন হচ্ছে, কি হচ্ছে, নিউক্লিওফাইল ঢুকছে, লিভিং গ্রুপ বেরোচ্ছে, এবং কোথাও একটু একটু টুইস্টও থাকছে। এন্ড নিউক্লিওফাইলটা ঢুকলো, লিভিং গ্রুপটা বেরোলো, তারপরে একটা টুইস্টও থাকলো হয়তো। ওই টুইস্টটা একটু মনে রাখার, বাকি তো একটু সহজ রিঅ্যাকশন। নিউক্লিওফাইলকে আইডেন্টিফাই করো, তাকে বের করো, লিভিং গ্রুপকে নিউক্লিওফাইলকে আইডেন্টিফাই করো, তাকে জয়েন করে দাও এবং লিভিং গ্রুপকে বের করে দাও। এই হচ্ছে রিঅ্যাকশনস চলছে। ওকে, তো কমেন্ট করে জানাতে পারো যে রিঅ্যাকশনস গুলো সব কটা, প্রত্যেক কটা রিঅ্যাকশনস তোমার মাথায় কনসেপ্টে যদি বুঝে গেছো। রিঅ্যাকশনস গুলো দেখো খুব, মানে কতগুলো এক্সাম্পল, আমরা কত শর্ট টাইমে কতগুলো এক্সাম্পল, মাত্র আধ ঘন্টা হলেও ক্লাস হয়নি, কিন্তু আমরা অনেক এক্সাম্পলস পর করতে থাকছি। মানে মেইন জিনিসটা তুমি যদি বুঝে গিয়ে থাকো তাহলে রিঅ্যাকশনস তো হু করে নামবে। দেখবে এর পরের চ্যাপ্টার আমি হ্যালো অ্যালকেন সব থেকে বেশি সময় দিই, তার কারণ এই চ্যাপ্টারে সমস্ত কনসেপ্ট শেখানো হয়, এই চ্যাপ্টারটাতে সমস্ত কনসেপ্ট শেখানো, তাই এই চ্যাপ্টারে আমি সব থেকে বেশি টাইম নিয়ে ক্লাস করাই, কারণ কনসেপ্ট যদি তোমাকে যে শেখা থাকে, তোমার বাকি পরের যে চ্যাপ্টার আছে অ্যালকোহল ফেনল ইথার দেখবে হুড়ু করে নেমে যাচ্ছে, ওখানে কনসেপ্ট শেখাতে হচ্ছে না, ওখানে তো সবই তোমার জানা। তুমি জেনে গেছো লিভিং গ্রুপ আর নিউক্লিওফাইলের খেল, যে নিউক্লিওফাইলকে বুঝতে হবে নিউক্লিওফাইলটা কোনটা, লিভিং গ্রুপটা কোনটা, নিউক্লিওফাইল জয়েন করতে হবে, লিভিং গ্রুপ বের করতে হবে, পুরো খেলটাই বুঝে গেছো। তখন তো শুধু জাস্ট এক্সাম্পল স্টাডি করার মতন করে চলবে, তাই না? তো তখন দেখবে রিঅ্যাকশনস মানে কি ফাস্ট ফরওয়ার্ড নামছে। কিন্তু হ্যাঁ, এইটার জন্য তোমাকে হ্যালো অ্যালকেনটাতে একটু পেশেন্স দিতে হবে, কারণ এরপর আমরা এলিমিনেশন রিঅ্যাকশন দেখবো, ওটার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটাও তোমাকে দেখতে হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন চলছে, তাই না? তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল, Na প্লাস এর সঙ্গে চলে গেল, আর এই নিউক্লিওফাইলটা জয়েন করে গেল। তার মানে এইটা হচ্ছে অ্যালকিল গ্রুপ থেকে এসছে, এইটা হচ্ছে নিউক্লিওফাইল থেকে এসছে। অ্যালকিল গ্রুপ থেকে কোন পার্টটা এসছে, নিউক্লিওফাইল থেকে কোন পার্টটা এসছে, পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে। সিমিলারলি এখানেও দেখো, এখানে হচ্ছে এইটা এসছে অ্যালকিল গ্রুপ থেকে, এইটা এসছে নিউক্লিওফাইল থেকে। তাহলে কোন গ্রুপটা অ্যালকিল থেকে এসছে, কোন গ্রুপটা নিউক্লিওফাইল থেকে এসছে, তোমার কাছে কিন্তু পুরোপুরি ভাবে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, রাইট? বেশ, চলো তারপর এটা কি বলছে দেখো, বলছে উচ্চতর অ্যালকাইন গঠন। এখানে উচ্চতর অ্যালকাইন মানে হায়ার অ্যালকাইন, হায়ার অ্যালকাইন মানে কার্বন নাম্বার ইনক্রিজ করবে। কি করবে? কার্বন নাম্বার ইনক্রিজ করবে, এরকম একটা অ্যালকাইন তৈরি করার কথা বলা হচ্ছে। এখানে কার্বন নাম্বারটা বাড়বে। ওকে, কার্বন নাম্বার তাহলে আগে দেখে নিই অ্যালকাইনে কতগুলো ছিল। এই অ্যালকাইনটাকে ভালো করে দেখো, এই অ্যালকাইনে দুটো কার্বন আছে, কিন্তু প্রোডাক্ট অ্যালকাইনে দেখো 4টে কার্বন চলে এসছে। তাহলে এরকম কার্বন নাম্বারকে যদি বাড়াতে হয় তাহলে এই রিঅ্যাকশনটা ইউজ করতে হবে। দুটো কার্বনের অ্যালকাইন চেইন থেকে 4টে কার্বনের অ্যালকাইন চেইনে কি করে গেলাম। এই যে অ্যালকাইনটা দেখতে পাচ্ছ, এই অ্যালকাইনে ক্লিয়ারলি দেখো ভালো করে, তুমি নিউক্লিওফাইলকে দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। অ্যালকাইন গ্রুপটা নিজেই নিউক্লিওফাইল, ওর সঙ্গে মেটাল অ্যাটাচ আছে, তাই না? মেটালের চার্জ তো আমরা জানি পজিটিভ চার্জ, তাহলে মেটাল অ্যাটাচ আছে, মেটালের চার্জ হচ্ছে পজিটিভ, তাহলে মেটালটার সঙ্গে যে অ্যানায়নটা আছে ওটাই নেগেটিভ চার্জ, ওটাই নিউক্লিওফাইল। তাহলে মেটাল সোডিয়ামের সঙ্গে যে পুরো অ্যানায়ন গ্রুপটা আছে, অ্যালকাইন গ্রুপটা আছে, ওটাই নিউক্লিওফাইল, ওটাই হচ্ছে তোমার অ্যানায়নটা, যেটা কিনা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল অ্যাটাক করবে, Br মাইনাস বেরিয়ে যাবে, Na প্লাস এর সঙ্গে অ্যাটাক করিয়ে দাও। তাহলে এই অ্যাটাক করলো, লিভিং গ্রুপ Br মাইনাস বেরিয়ে গেল উইথ Na প্লাস। তাহলে কে কে জয়েন করলো? CH2CH3 জয়েন করলো অ্যালকিল গ্রুপ থেকে, কার সঙ্গে জয়েন করলো? নিউক্লিওফাইল C ট্রিপল বন্ড CH এর সঙ্গে। এই হচ্ছে অ্যালকিল গ্রুপ, যেটাতে অ্যাটাক এলো এবং এর সঙ্গে জয়েন করে গেছে। C ট্রিপল বন্ড CH এই গ্রুপটা হচ্ছে নিউক্লিওফাইল, C ট্রিপল বন্ড CH এই গ্রুপটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে C ট্রিপল বন্ড CH নিউক্লিওফাইলটা জয়েন করে গেছে অ্যালকিল গ্রুপের সঙ্গে। আমরা হায়ার অ্যালকাইন মানে বেশি কার্বনের নাম্বার যুক্ত অ্যালকাইন পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আরেকটা দেখি, চলো এখানে আরেকটা এক্সাম্পল দেখে নিই। ধরো আমি 4টে চাই না, 3টে চাই, তাহলে কি নেবো? আরে এরকম নিয়ে নাও,
এরকম নিয়ে নাও। এই তো আমাদের অ্যালকাইন, আমরা জানি যে এই দুটো কার্বনের অ্যালকাইন চেন আছে, এটা 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 নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করবে। এদিকে আর একটা নিয়ে নাও, তাহলে টোটাল 3টে পেয়ে যাবে। এরকম হয়ে যাবে সিনারিও, রাইট? একদম পরিষ্কার ব্যাপার। এখানে দুটো কার্বনের চেন আছে, এখানে একটা কার্বন নিলে তাহলে তুমি 3টে কার্বন পেয়ে গেলে। এটা এসছে অ্যালকাইল থেকে, এটা এসছে নিউক্লিওফাইল থেকে। দুটো কার্বনের চেন ছিল, দুটো কার্বনের চেন ছিল, এখান থেকে একটা কার্বনকে নিলে তাহলে 3টে কার্বনকে পেয়ে গেলে। এখানে দুটো কার্বনের চেন ছিল, এখান থেকে দুটো কার্বনকে আরো নিয়েছো, দিয়ে 4টে কার্বন পেয়ে গেছো। সো নিউক্লিওফাইলটা কতগুলো কার্বনের চেন নেবে তার উপরে ডিসাইড হবে যে টোটাল কতগুলো কার্বন পাবে, কারণ অ্যালকাইনে তো দুটো কার্বনের চেন থাকছে। এবার অ্যালকিল হ্যালাইডটা, সরি নিউক্লিওফাইলটাই বলি, নিউক্লিওফাইলে তো তোমার দুটো কার্বনের চেন থাকছে। নিউক্লিওফাইল হচ্ছে অ্যালকাইন, নিউক্লিওফাইল হচ্ছে অ্যালকাইন, সেখানে দুটো কার্বন থাকছে। এবারে হ্যালো অ্যালকেনটাতে কতগুলো কার্বনের চেন নিচ্ছ? হ্যালো অ্যালকেনটাতে যদি আরো দুটো কার্বনের চেন নাও টোটাল 4টে কার্বনের চেনের অ্যালকাইন পাবে। হ্যালো অ্যালকেনটাতে যদি একটা কার্বনের চেন নাও তাহলে টোটাল 3টে কার্বনের চেন ওয়ালা অ্যালকাইন পাবে। সো হায়ার নাম্বার অফ কার্বন যুক্ত অ্যালকাইনকে তুমি পেতে পারছো। সহজ রিঅ্যাকশন, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, এটা অলরেডি আমরা পড়েছি, প্রিপারেশনে পড়েছিলাম। ফিঙ্কেলস্টাইন হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন, আশা করি মনে আছে। এই তো আমাদের নিউক্লিওফাইল পেয়ে গেছে, নিউক্লিওফাইলকে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, একটা হ্যালোজেন বেরিয়ে যাচ্ছে, দিয়ে আয়োডিন ঢুকে যাচ্ছে। অ্যাসিটোনের প্রেজেন্সে যদি হিট করা হয় হ্যালোজেন এক্সচেঞ্জ হয়ে গেল। কি ছিল? ক্লোরাইড ছিল, ঢুকে গেল আয়োডাইড। হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন, ফিঙ্কেলস্টাইন হ্যালো অ্যালকেনের প্রিপারেশনে পড়েছিলাম। নিউক্লিওফাইল অ্যাটাক করছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। নিউক্লিওফাইল অ্যাটাক করছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, হ্যালোজেনটার মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেল। এখানে ক্লোরাইড আয়োডাইড এক্সচেঞ্জ হয়েছে, এখানে ব্রোমাইড আয়োডাইড এক্সচেঞ্জ হয়েছে। এই এক্সচেঞ্জ রিঅ্যাকশনস গুলোই হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। এটা কিন্তু হ্যালোজেনেশন মানে হ্যালো অ্যালকেনের প্রিপারেশনেও পড়েছিলাম। এটা হ্যালো অ্যালকেনের প্রিপারেশনেও পড়েছিলাম যে হ্যালোজেন গুলোর মধ্যে এক্সচেঞ্জ হয়েছে। ক্লোরিন আয়োডিন এক্সচেঞ্জ হয়ে গেছে, ব্রোমিন আয়োডিন এক্সচেঞ্জ হয়ে গেছে। তাহলে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনের থ্রু দিয়ে কিন্তু আমরা মেইনলি আয়োডো অ্যালকেন তৈরি করি, অর্থাৎ আয়োডিনটাকে ঢোকাই, ক্লোরিন ব্রোমিন যে আছে তাকে বার করে দিই, রাইট? আয়োডিনটাকে ঢোকানোর চেষ্টা করি। ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন আশা করছি মাথায় ঢুকে গেছে। তাহলে আমাকে এই অবস্থায় তোমরা জানাও যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কতগুলো এক্সাম্পল দেখলে, সমস্ত নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস এর এক্সাম্পল শেষ। এখানে পুরোটা ক্লিয়ার কিনা আমাকে অবশ্যই জানাও। আমরা লাস্ট যে রিঅ্যাকশনটা এখন দেখবো সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, অপনয়ন বিক্রিয়া, ডিহাইড্রোহ্যালোজেনেশন। এটা খুব সহজ রিঅ্যাকশন, এটাতে একটা জেনারেল এক্সাম্পল দেখবো, একটা সেটজেফ রুল দেওয়া এক্সাম্পল দেখবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে পুরোপুরি হবে, মানে অনেকগুলো, আজকের ক্লাসটা মনে হবে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি আজকের ক্লাসে অনেক বেশি স্টাডি হয়েছে, তার কারণ তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে। কনসেপ্ট যেহেতু ক্লিয়ার আছে তাই তোমার কাছে মনে হবে যেন আজকের ক্লাসটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, এই সমস্ত রিঅ্যাকশন গুলো যদি এবার তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকতো এবং তোমাকে মুখস্থ করে চালাতে হতো, কনসেপ্ট একেবারেই তোমার ক্লিয়ার নেই এবং তোমাকে পুরোটাই মুখস্থ করে চালাতে হচ্ছে। কনসেপ্ট তোমার একেবারেই ক্লিয়ার নেই এবং তোমাকে পুরোটাই মুখস্থ করে চালাতে হচ্ছে। বৃষ্টি পড়ছে নাকি বাইরে? ঢুকে চলে, আর কেউ এসছে? ঢুকে চলে, এখানে বস চুক্তি করে, না ওই ঘরটা খোলা আছে তো ওই ঘরেও বসতে পারিস। ঠিক আছে চলে আসো, ঠিক আছে ঠিক আছে চলে। এ বাবা দাঁড়িয়ে ছিলি, ওই ঘরে বসিস নি কেন? ও আচ্ছা ঠিক আছে, ছাতাটা একটা কাজ কর, ওয়াশরুমটা খুলে ওয়াশরুমে মিলে দে, ওয়াশরুমে উল্টো করে কোথাও টাঙিয়ে দেবে আর মিলে দেবে, দরজাটা খুলে ওইখানটা মিলে দে, দিয়ে দরজাটা বন্ধ করে দে। ওয়েল, তাহলে আমরা পুরোপুরি দেখে নিলাম হচ্ছে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনসটা এখানে পুরোপুরি শেষ হচ্ছে। ঠিক আছে, আমরা এখন এলিমিনেশন রিঅ্যাকশনটা একবার দেখবো। এটা হয়ে গেলে আমাদের আজকের মতন ক্লাসটা এখানে শেষ হবে, কারণ সমস্ত রিঅ্যাকশনস গুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। ঠিক আছে, মানে ইকুয়েশনস, যত রকম ইকুয়েশনস আছে সবটা আমরা দেখে ফেলেছি। তুই এখানটা চলে নাহলে আর কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, এলিমিনেশন রিঅ্যাকশন, অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন, এটাকে বলে ডিহাইড্রোহ্যালোজেনেশন। নাম থেকে বুঝতে পারছো হাইড্রোজেন আর হ্যালোজেন তারা ডি হয়ে যাবে। কে কে ডি হয়ে যাবে? হাইড্রোজেনও ডি হয়ে যাবে, হ্যালোজেনও ডি হয়ে যাবে, মানে বেসিক্যালি হাইড্রোজেন আর হ্যালোজেন বেরিয়ে যাবে। হাইড্রোজেন বেরোবে আর হ্যালোজেন বেরোবে। হ্যালোজেন তো আমরা জানি লিভিং গ্রুপ, সে তো বেরিয়ে যায়। হাইড্রোজেনটা কেন বেরোবে এবং কোত্থেকে বেরোবে? হাইড্রোজেনটা হ্যালোজেনটার সঙ্গে বেরোবে, হাইড্রোজেনটা হ্যালোজেনটার সঙ্গে বেরোবে এবং সেটা কোত্থেকে বেরোবে সেটা আমাদের এখন দেখতে হবে, যে হাইড্রোজেনটা হ্যালোজেনটার সঙ্গে কিভাবে বেরোবে, কোত্থেকে বেরোবে, কেনই বা বেরোবে, এবং কোন হাইড্রোজেনটা বেরোবে, হ্যালোজেনটার সঙ্গে কোন হাইড্রোজেনটা বেরোবে, রাইট? তার জন্য ভালো করে দেখো, এখানে কিন্তু এই একই কেওএইচ নেওয়া হয়েছে,
KOH থেকে আমরা জানি OH মাইনাস তৈরি হয়। OH মাইনাস কে এতক্ষণ জানতাম নিউক্লিওফাইল, এখন এই OH মাইনাস অ্যাজ আ বেস বিহেভ করবে। OH মাইনাস এর সঙ্গে যদি অ্যাকুয়াস সলভেন্ট থাকে তাহলে OH মাইনাস নিউক্লিওফাইল হয়ে বিহেভ করে। নিউক্লিওফাইল হয়ে বিহেভ করলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে, দিয়ে অ্যালকোহল তৈরি করে, OH টা জয়েন করে, লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। কিন্তু এই OH মাইনাস এর সঙ্গে যদি অ্যালকোহল থাকে সলভেন্ট, তাহলে এই OH মাইনাস বেস হিসাবে বিহেভ করে। বেস হিসেবে যখন বিহেভ করে তখন এই যে হ্যালো অ্যালকেনটা দেখতে পাচ্ছ, এই হ্যালো অ্যালকেনটা অ্যাকচুয়ালি হচ্ছে কিছুই না, শর্টে লিখলে হয় CH3CH2Br, এটাই তাই না, CH3CH2Br। এটাকে ভেঙে লিখেছি, কেমন করে ভেঙে লিখেছি? ব্রোমিন যেটা কিনা লিভিং গ্রুপ, তার রেসপেক্টে প্রথম কার্বনটাকে বলে আলফা কার্বন, আলফা কার্বনের পাশের কার্বনকে বলে বিটা কার্বন, বিটা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে বিটা কার্বনে একটা, দুটো, তিনটে বিটা হাইড্রোজেনের প্রেজেন্স আছে, 3 বিটা হাইড্রোজেন এখানে প্রেজেন্স আছে। লিভিং গ্রুপ তার রেসপেক্টে প্রথম কার্বনকে বলে আলফা, পাশের কার্বনকে বলে বিটা, বিটা কার্বনে যে হাইড্রোজেন গুলো প্রেজেন্ট আছে সেই হাইড্রোজেন গুলোর সঙ্গে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে লিভিং গ্রুপটার সঙ্গে, অর্থাৎ এইখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে আর লিভিং গ্রুপটা বেরোবে, এবং তার ফলে আলফা এবং বিটা কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড অ্যাপিয়ার করবে। কোথায় কোথায় অ্যাপিয়ার করবে? আলফা আর বিটার মাঝখানে। কেমন করে হচ্ছে? সেই বেসটা আছে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এখন বেস। কেন বেস? কারণ সলভেন্ট হচ্ছে অ্যালকোহল, সলভেন্ট অ্যাকুয়াস হলে এটাই নিউক্লিওফাইল হতো। যদি এটা সলভেন্ট অ্যালকোহল হতো তাহলে কি হতো একবার দেখে নেওয়া যাক। এই সলভেন্ট যদি অ্যাকুয়াস হতো, কারণ OH মাইনাস এর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় সলভেন্ট চেঞ্জ হয়ে গেলে। OH মাইনাস এর বিহেভিয়ার, OH মাইনাস অ্যাকুয়াস মিডিয়ামে বিহেভ করে, অ্যাকুয়াস মিডিয়ামে বিহেভ করে নিউক্লিওফাইল হয়, কিন্তু অ্যালকোহল মিডিয়ামে বিহেভ করবে বেস হয়ে। যদি এটা নিউক্লিওফাইল হতো তাহলে কি হতো একবার দেখে নি। নিউক্লিওফাইল হলে এই OH মাইনাস ডাইরেক্টলি এই কার্বনটাতে অ্যাটাক করতো, Br মাইনাস এখান থেকে বেরিয়ে যেত। একবার চেক করে না, এটাই হতো। OH মাইনাস যদি নিউক্লিওফাইল হতো তাহলে OH মাইনাস একদম ডাইরেক্টলি এই হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা আছে ওখানে অ্যাটাক করতো এবং লিভিং গ্রুপটা এখান থেকে বেরিয়ে যেত। যদি OH মাইনাস নিউক্লিওফাইল হতো তাহলে এই রিঅ্যাকশনটাই হতো। OH মাইনাস নিউক্লিওফাইল তখনই হতো যদি সলভেন্টটা অ্যাকুয়াস হতো। সলভেন্ট অ্যাকুয়াস হলে OH মাইনাস সলভেন্ট যদি অ্যাকুয়াস হতো OH মাইনাস নিউক্লিওফাইলের মতন বিহেভ করতো, অ্যাটাক করতো, Br মাইনাস বেরিয়ে যেত। কিন্তু এখন OH মাইনাস বেস, কারণ এখন সলভেন্ট অ্যাকুয়াস নয়, সলভেন্ট হচ্ছে অ্যালকোহল। তাহলে সলভেন্ট যদি অ্যালকোহল হয়, OH মাইনাস যদি বেস হয়, কি করবে? OH মাইনাস এখন দেখতেই পাচ্ছ ও কিন্তু কার্বনে অ্যাটাক করছে না, ও বিটা থেকে যে কোনো একটা হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে, তিনটের যে কোনো একটাকে নিতে পারতো। সো বিটা থেকে একটা হাইড্রোজেনকে OH মাইনাস তুলে নিল, মানে জল তৈরি হয়ে গেল। OH মাইনাস তাহলে কোন হাইড্রোজেনটাকে নিল? বিটা পজিশনের হাইড্রোজেনটাকে নিয়ে নিল, দিয়ে জল তৈরি হয়ে গেল। তার ফলে এই বন্ডটা এখানে শিফট হলো, আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড তৈরি করবে বলে, এবং লিভিং গ্রুপটা ফাইনালি বেরিয়ে গেল। মানে এখন রিঅ্যাকশনটা কি হয়েছে ভালো করে একটু ফোকাস করো। এখন রিঅ্যাকশনটা এক্স্যাক্টলি এরকম হয়েছে, OH মাইনাস বিটা হাইড্রোজেনটাকে তুলে নিয়েছে, ডাবল বন্ড এসছে, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে। একবারে পুরোটা একসাথে দেখে নেওয়ার চেষ্টা করো। OH মাইনাস কি করেছে? OH মাইনাস বিটা হাইড্রোজেনটাকে তুলে নিয়েছে, আলফা বিটার মাঝে ডাবল বন্ড এসছে, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে। এইটা একসাথে এখন হয়ে গেছে। OH মাইনাস তাহলে বিটা হাইড্রোজেনটাকে তুলে নেয়, ওই হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা ছিল ওটা ডাবল বন্ড হয়ে শিফট হয়ে যায় আলফা আর বিটার মাঝখানে, লিভিং গ্রুপ বেরিয়ে যায়। আলটিমেটলি আমরা আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড পাই, অ্যালকিন তৈরি হয়। সঙ্গে Br মাইনাস যেটা বেরিয়ে গেল ওটা KOH এর K প্লাস এর সঙ্গে বেরিয়ে যায় অ্যাজ KBr, আর OH মাইনাস তো বিটা হাইড্রোজেনকে নিয়ে অ্যাজ ওয়াটার বেরিয়ে গেছে। তার মানে আলটিমেটলি বেরিয়েছে কারা? আলটিমেটলি বেরিয়েছে একটা বিটা হাইড্রোজেন আর একটা হ্যালোজেন, এরা আলটিমেটলি বেরিয়েছে। তাই বলছে ডিহাইড্রোহ্যালোজেনেশন, ডিহাইড্রোহ্যালোজেনেশন বলছে। কেন? হাইড্রোজেনটা হ্যালোজেনটা বেরিয়ে গেছে, OH মাইনাস এই বিটা হাইড্রোজেনটাকে নিয়ে নিয়েছে, দিয়ে জল তৈরি করেছে, এই বন্ডটা এইখানে এসছে, ডাবল বন্ড তৈরি করেছে, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে। এইটা হচ্ছে হয়ে গেছে। OH মাইনাস এইখান থেকে বিটা হাইড্রোজেনটাকে নিয়ে নিয়েছে, দিয়ে জল তৈরি করেছে, এই বন্ডটা এখানে এসছে, দিয়ে ডাবল বন্ড তৈরি করেছে, এইখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে। এইটা হচ্ছে এক্স্যাক্টলি সিনারিও। তার ফলে ডাবল বন্ডটা কোথায় এলো? এই আলফা কার্বন আর বিটা কার্বন, এটাই তো আলফা আর বিটা কার্বন, ওদের মাঝখানে ডাবল বন্ড চলে এসেছে, তাই না? আলফা কার্বন এবং বিটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড চলে এসেছে। Br মাইনাস যেটা বেরিয়ে গেছে ওটা K প্লাস এর সঙ্গে বেরিয়ে গেছে, KBr তৈরি হয়েছে, আর OH মাইনাস তো শুরুতেই বিটা থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে গেছিল, দিয়ে ওয়াটার তৈরি করেছিল। তার মানে আলটিমেটলি বেরোলো কারা কারা? এই বিটা থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে হ্যালোজেন।
বিটাটা কোনটা? হ্যালোজেনের রেসপেক্টে প্রথম কার্বন আলফা, তার পাশের কার্বন বিটা। তাহলে চট করে যদি বোঝার চেষ্টা করি, দেখো চট করে আমরা বুঝে যেতে পারি। ধরো এরকম দেওয়া আছে, এরকম করে সাজানো নেই, দেয়া হলো কি, দেয়া হলো KOH এবং অ্যালকোহল সলভেন্ট। তুমি সঙ্গে সঙ্গে বুঝে গেলে আরে অ্যালকোহল সলভেন্ট আছে, অ্যালকোহল সলভেন্ট আছে মানে এখানে OH মাইনাস বেস, এখানে OH মাইনাস নিউক্লিওফাইল নয়, মানে OH মাইনাস নিউক্লিওফাইল হয়ে এখানে অ্যাটাক করবে, Br মাইনাস বেরিয়ে যাবে, এটা হবে না। OH মাইনাস নিউক্লিওফাইল হয়ে অ্যাটাক করবে, Br মাইনাস বেরিয়ে যাবে, এটা হবে না, কারণ OH মাইনাস এখন বেস, কারণ সলভেন্ট হচ্ছে এখন অ্যালকোহল, অ্যালকোহল সলভেন্ট OH মাইনাস বেস, তার মানে OH মাইনাস কি করবে, OH মাইনাস এইখান থেকে একটা হাইড্রোজেনকে তুলে নেবে। সাজানো নেই, এরকম করে সাজানো নেই, এই CH3 গ্রুপটাকে যেরকম করে এখানে সাজিয়ে দেওয়া আছে, এখানে কিন্তু সাজিয়ে দেওয়া নেই, কিন্তু তুমি মনে মনে বুঝে যাচ্ছ এইখান থেকে একটা হাইড্রোজেন আমাকে কম করতে হবে। কম করি, একটা হাইড্রোজেন কম করে দিলাম, আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড আনতে হবে, নিয়ে আসি, আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড নিয়ে চলে এলাম, এইখান থেকে তো কোনো হাইড্রোজেন কম হবে না, হয়ে গেল, আর লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, Br মাইনাস বেরিয়ে যাবে K প্লাসের সঙ্গে, আমরা সহজেই বুঝে যাব। আর ওইচটা হাইড্রোজেনটাকে নিয়ে বেরিয়ে গেছে জল তৈরি করে, আমরা সহজেই বুঝে যাব কি কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। খুবই সহজ, খুবই সহজ। আর একটা এক্সাম্পল দেখে নি, চলো আর একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটাতে আমরা ডাইরেক্টলি দেখার চেষ্টা করছি। এই কম্পাউন্ড আছে, ধরো কি করে দেখতে হবে, আমাকে কি দিয়েছে, আমাকে দিয়েছে KOH কিন্তু অ্যালকোহল সলভেন্ট, হিট করা হচ্ছে KOH অ্যালকোহল সলভেন্ট। আচ্ছা অ্যালকোহল সলভেন্টে KOH কেমন করে বিহেভ করবে, বেস, এটা তাহলে বেসের মতন বিহেভ করছে। বেস মানে কি হবে না, এইটা এখানে অ্যাটাক করবে, Br মাইনাস বেরোবে, এটা হবে না, এটা সাবস্টিটিউশন হলে হতো, আর সাবস্টিটিউশন হওয়ার জন্য, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হওয়ার জন্য এটাকে অ্যাকুয়াস হতে হতো, তাহলে এটা হবে না। তাহলে হবেটা কি, এই OH মাইনাস বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নেবে, তাহলে বিটা কার্বনকে খুঁজে বের করি, বিটা কার্বন কোনটা, এটা লিভিং গ্রুপ, লিভিং গ্রুপের পাশেরটা আলফা, তার পাশেরটা বিটা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দুটো বিটা হাইড্রোজেন এখানে প্রেজেন্ট আছে, তাহলে দুটো বিটা হাইড্রোজেন থেকে একটা বিটা হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে OH মাইনাস, জল তৈরি করবে, নিয়ে চলে গেল, জল তৈরি করলো, ফাইন, খুব ভালো কথা। তাহলে নিশ্চয়ই বিটা থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে কম্পাউন্ডটা লেখার চেষ্টা করছি, CH3, বিটা থেকে একটা হাইড্রোজেনকে কমিয়ে দিলাম, CH2 ছিল CH করে দিলাম, কারণ বিটা থেকে একটা হাইড্রোজেন নিয়ে বেরিয়ে গেছে OH মাইনাস, আলফা বিটার মাঝখানে আসবে ডাবল বন্ড, আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড ফেললাম, আলফাতে যেমন ছিল তেমন রয়ে গেল, সরি হ্যাঁ আলফাতে যেমন ছিল তেমনটাই রয়ে গেল, একটা বিটাকে নিয়ে বেরিয়ে গেছে, আলফা যেমন ছিল তেমনটাই রয়ে গেল, আর লিভিং গ্রুপটা আলটিমেটলি বেরিয়ে যাবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে Br মাইনাসটা K প্লাসের সঙ্গে, এই হয়ে গেল আমার টার্গেট কম্পাউন্ড। ওরকম করে না সাজালেও আমরা বুঝতে পারলাম কি হয়ে গেল, OH মাইনাস বিটা থেকে একটা হাইড্রোজেনকে তুলেছে, তাই বিটা থেকে একটা হাইড্রোজেনকে কম লিখেছি, লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে, আর আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড এসছে, আলফা বিটার মাঝ তিনটা চেঞ্জ হয়েছে, বিটাতে একটা হাইড্রোজেন কমলো, আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড এলো, আলফা থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেল, তিনটে সিম্পল চেঞ্জ করে দাও, অ্যালকিন পেয়ে যাবে। কি হলো, বিটা থেকে একটা হাইড্রোজেন কমলো, আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড এলো, আর আলফা থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে, লিভিং গ্রুপটা বেরিয়েছে KBr এর সঙ্গে, আর বিটা থেকে যে হাইড্রোজেনটা কমে গেল ওইটা OH মাইনাস এর সঙ্গে ওয়াটার তৈরি করে বেরিয়ে গেছে। এই হচ্ছে আমাদের এলিমিনেশন রিঅ্যাকশন, যেটার থ্রু দিয়ে আমরা পাবো হচ্ছে, আমরা এলিমিনেশন রিঅ্যাকশন এটার থ্রু দিয়ে আমরা কি পেয়ে গেলাম, এটার থ্রু দিয়ে আমরা মেইনলি পেয়ে গেলাম হচ্ছে যে অ্যালকিন কেমন করে তৈরি হয়। এবারে লাস্ট পোরশনে চলে এসেছি, সেটা কি, যদি দু রকমের বিটা অপশন থাকে, এখানে এক রকমেরই বিটা অপশন আছে, যা আছে এইটাই বিটা অপশন, তাই তো, দুটো বিটা হাইড্রোজেন আছে কিন্তু একটাই বিটা কার্বন আছে, যদি দুটো বিটা কার্বন কোথাও হয়, বিটা কার্বন তো এখানে একটাই না, বিটা কার্বন একটা, ওখানে দুই রকমের বিটা হাইড্রোজেন আছে, কিন্তু যদি বিটা কার্বনই দুই রকম হয়, তাহলে কোন দিকের বিটা কার্বনের সঙ্গে রিঅ্যাকশনটা হবে, সেটজেফ রুল। চলো সেটজেফ রুলটা দেখে আমরা আজকে ক্লাসটাকে এখানে শেষ করব। সেটজেফ রুলটা দেখে নি, আচ্ছা দেখে নাও, এটা এইটা এক্ষুনি আমরা দেখলাম, এটা এক্ষুনি আমরা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে সেটজেফ রুল। সেটজেফ রুল কি বলছে ভালো করে দেখো, কি বললাম, দু রকমের বিটা কার্বন, এখানে কি দু রকমের বিটা কার্বন দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ স্যার দেখতে পাওয়া যাচ্ছে, কেন, এই হচ্ছে আমাদের লিভিং গ্রুপ, লিভিং গ্রুপের রেসপেক্টে প্রথম কার্বন আলফা,
আলফার পাশে তো দুই রকমের বিটা কার্বন আছে দেখতে পাচ্ছি, কারণ আলফার পাশের কি কার্বনকে বিটা বলা হয়। তাহলে লিভিং গ্রুপের পাশের কার্বনটা আলফা, লিভিং গ্রুপটা যে কার্বন আছে ওটা আলফা, আলফার দুই দিকে দুই রকমের বিটা কার্বন আছে। এইদিকে তিনটে বিটা হাইড্রোজেন আছে, এইদিকে দুটো বিটা হাইড্রোজেন আছে। কথা হচ্ছে এই ব্রোমিনটা তো বেরোবে কোন দিকের বিটা হাইড্রোজেনকে নিয়ে? যদি এই দিকের বিটা হাইড্রোজেনকে নিয়ে ব্রোমিনটা বেরিয়ে যায় তাহলে এই আলফা বিটার মাঝখানে ডাবল বন্ডটা আসবে। যদি এই দিকের বিটা হাইড্রোজেনকে নিয়ে ব্রোমিনটা বেরিয়ে যায় তাহলে এই আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড আসবে। কোনটা কি হবে এটাই সেটজেফ রুল। তো দুটোই করে দেখে নি, যে দুটো প্রোডাক্টকে আগে লিখে নি, একবার এই দিক থেকে বের করবো, একবার এই দিক থেকে বের করবো। চলো, তো নাম্বারিং করে দিচ্ছি। এটা 1, এটা 2 কার্বন, এটা 3 কার্বন, এটা 4 কার্বন, চারটে নাম্বারিং করে দিলাম, ঠিক আছে। এখন প্রথমে ধরছি যে কার্বন 1 থেকে বিটা হাইড্রোজেন বেরোচ্ছে, কার্বন 1 থেকে বিটা হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কার্বন 1 যেটা আছে ওখান থেকে বিটা হাইড্রোজেন বেরোচ্ছে। তাহলে এইখান থেকে যদি বিটা হাইড্রোজেন বেরোয়, প্রথমে এটাই ধরছি, ঠিক আছে। এইখান থেকে বিটা হাইড্রোজেন বেরোচ্ছে, তাহলে এখান থেকে একটা বিটা কার্বন বিটা হাইড্রোজেন কম করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? CH3 CH2 CH ডাবল বন্ড CH2। দেখে নাও এটাই দাঁড়াচ্ছে। কি কি হয়েছে চেঞ্জেস? তিনটে চেঞ্জ হবে বলেছিলাম। কার্বন 1 থেকে বিটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তার মানে কার্বন 1 এ একটা বিটা হাইড্রোজেন কম করব। এইখানে আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড হবে, আর আলফা কার্বন থেকে লিভিং গ্রুপকে বের করে দেবো। তিনটে চেঞ্জ করে দিয়েছি। কার্বন 1টাকে বিটা কার্বন যদি ধরি, কার্বন 1 এর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে, ওখানে হাইড্রোজেন কম করেছি। আলফা বিটা এইখানে ডাবল বন্ড ফেলেছি এবং আলফা থেকে লিভিং গ্রুপকে বের করে দিয়েছি। এই কম্পাউন্ডটা পেয়ে গেছি। এবারে অন্য অপশন, সেই অপশনটা কি? যদি কার্বন 2 থেকে বিটা হাইড্রোজেনটা বেরোতো, তাহলে এখন কোনখান থেকে বেরোবে? তিনটে চেঞ্জ এখানেও হবে। কার্বন 2 না, কার্বন 3 থেকে। কার্বন 3 থেকে যদি বিটা হাইড্রোজেনটা বেরোতো, কার্বন 3 থেকে যদি বিটা হাইড্রোজেন বেরোতো, তিনটে চেঞ্জ কি কি হতো? কার্বন 3 থেকে একটা হাইড্রোজেন কমতো, এই আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড আসতো, লিভিং গ্রুপ বেরিয়ে যেত। এই তিনটে চেঞ্জের ক্ষেত্রে হতো। কার্বন 3 থেকে একটা বিটা হাইড্রোজেন কমে যাবে, এইখানে আলফা বিটার মাঝে ডাবল বন্ড আসবে এবং এইখানে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তাহলে যে কম্পাউন্ড তৈরি হবে সেটাকে লিখে নি। CH3 কার্বন 3 থেকে একটা হাইড্রোজেন কম লিখলাম, এইখানে ডাবল বন্ড ফেললাম, এই কম্পাউন্ডটা তৈরি হবে। আশা করছি দুটো কম্পাউন্ড ক্লিয়ার, কোনখান থেকে কোনটা তৈরি হয়েছে। এইটাতে কি ছিল একবার দেখে নি, তাহলে ব্যাক ক্যালকুলেশন হয়ে যাবে। এইখানে হাইড্রোজেন ছিল, এইখানে হ্যালোজেন ছিল, এরা এখানে বেরিয়ে গেছে। এইটাতে এইখানে হাইড্রোজেন ছিল, এইখানে হ্যালোজেন ছিল, এটা বেরিয়ে গেছে। প্রথমটাতে এইখান থেকে বেরিয়ে গেছে, এটাতে হাইড্রোজেন ছিল, এটাতে হ্যালোজেন ছিল। পরেরটাতে এইখান থেকে বেরিয়ে গেছে, এইটা আর এইটা এইখান থেকে বেরিয়ে গেছে। এইটাতে ছিল হচ্ছে তোমার হ্যালোজেনটা, এইখানে ছিল হাইড্রোজেনটা, এখান থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ দুটো জায়গা থেকে বেরিয়েছে, এইখান থেকে হাইড্রোজেন, এইখান থেকে হ্যালোজেন, এইখান থেকে বেরিয়ে গেছে, ডাবল বন্ড এখানে এসছে। এটাতে এইখান থেকে হাইড্রোজেন, এইখান থেকে হ্যালোজেন, এইখান থেকে বেরিয়ে গেছে, এখানে ডাবল বন্ড এসছে। এই সিনারিও তৈরি হয়েছে। এবার কথা হচ্ছে এখন এই দুটো কম্পাউন্ড তৈরি হবে, দুটোই কি ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে? সেটজেফ রুল বলছে যেটা ইন্টারনাল অ্যালকিন, মানে ডাবল বন্ডটা মাঝখানে, সেটা হবে মেজর প্রোডাক্ট। যেটা টার্মিনাল অ্যালকিন, ডাবল বন্ডটা একদম সাইডে, সেটা হবে মাইনর প্রোডাক্ট। দিস ইজ সেটজেফ রুল। যখন দুটো অপশন থাকবে, এই দিকের বিটা কার্বন থেকেও বেরোতে পারে, ওই দিকের বিটা কার্বন থেকেও বেরোতে পারে, তৈরি তো দুটোই হয়েছে, কিন্তু কোনটা মেজর হবে? যেখানে ডাবল বন্ডটা মাঝের দিকে তৈরি হয়েছে, সাইডে নয়। ডাবল বন্ড মাঝের দিকে তৈরি হলে সেটাকে আমরা বলবো, সেই যে জিনিসটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো ইন্টারনাল অ্যালকিন, সেটা মেজর। আর ডাবল বন্ড সাইডে টার্মিনালে তৈরি হলে সেটাকে আমরা বলবো টার্মিনাল অ্যালকিন, সেটা মাইনর। এই অবধি বলো এলিমিনেশন রিঅ্যাকশন এবং সাবস্টিটিউশন রিঅ্যাকশনস সমস্ত এক্সাম্পলস, মেকানিজম সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা এক্ষুনি আমাকে জানাও। আমরা আজকে ক্লাসটা এতদূর অবধি করে শেষ করব এবং আমরা এর পরের ক্লাসে হ্যালো অ্যারেন্স এর রিঅ্যাকশনসে চলে যাব। আশা করছি আর একটা ক্লাসের মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে যাবে।
কারণ হ্যালো অ্যারিনসে বেশি রিঅ্যাকশনস নেই, হ্যালো অ্যারিনসের প্রিপারেশনস তো হয়ে আছে, আমাদের ডায়াজোটাইজেশন এগুলো তো সবই হয়ে আছে, হ্যালো অ্যারিনসের শুধু আমাদের রিঅ্যাকশনস গুলো চেক আউট করতে হবে, ডাউস প্রসেস যা যা কিছু আছে। হ্যালো অ্যালকেনে যেমন মেন রিঅ্যাকশন, তাহলে কি শিখলে যদি জিজ্ঞেস করা হয় যে হ্যালো অ্যালকেন গুলো মেন কোন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, হ্যালো অ্যালকেন গুলো মেনলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। হ্যালো অ্যারিন গুলো কি সেটা করবে না? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে হ্যালো অ্যারিনরা একটু রিল্যাক্টেন্স দেখাবে। এটা আমরা হ্যালো অ্যারিনের ক্লাস নেক্সট ক্লাসে আমরা শেখাবো। ওকে, তো চলো আজকে আমরা ক্লাসটা এখানে তাহলে শেষ করছি, তোমাদের সঙ্গে নেক্সট উইকে দেখা হচ্ছে।